যদি আপনার পাসপোর্টে কোনো গন্ডগোল থাকে, আপনাকে যদি ডাকা হয়, আপনি বারবার যাবেন না ঠিক করতে? অবশ্যই যাবেন। আপনার প্যান কার্ড যদি কোনো গন্ডগোল থাকে, নামে স্পেলিং বা বাবার নাম বা মায়ের নামে কোনো গন্ডগোল থাকে, সেটা ঠিক করতে আপনি যাবেন না? আপনি বারবার যাবেন। তাহলে সেগুলো যদি আপনি ঠিক করতে যেতে পারেন, তাহলে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আপনার এত প্রশ্ন কেন? আপনার এত অনীহা কেন? আর এসআইআর পিছিয়ে গেলে, সঠিক সময়ের মধ্যে এসআইআর না হলে নির্বাচনও পিছিয়ে যাবে। আর নির্বাচন পিছিয়ে গেলে সরকার তার যে থাকার ক্ষমতা সেটা হারিয়ে ফেলবে। জামাত এই অঞ্চলগুলোতে ক্ষমতায় আসার মানে, এবং জামাতের বিষয়গুলো আসা মানে জিহাদি গোষ্ঠীর বিষয়গুলো কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এবং এক্ষেত্রে ভারতের নিরাপত্তার প্রশ্নে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ালো জামাতের এই সীমান্তবর্তী অঞ্চলের জেতার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি ধর্মভিত্তিক দল হঠাৎ করে তৈরি হয়ে গেছে, এবং এই ধর্মভিত্তিক দলগুলো জামাতের উত্থানে তারা কিন্তু আরো বেশি নিজেদের মধ্যে পেনিট্রেট করবে এবং তারা বেশি আরো শক্তিশালী হবে, এবং সবই কিন্তু বর্ডার কেন্দ্রিক। 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের যারা হিন্দু, তাদের একটা বিশাল ভাইটাল রোল প্লে করার জায়গা আছে। অর্থাৎ তারা এটাকে পশ্চিম বাংলাদেশ হতে দেবেন, নাকি এটাকে শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ হিসাবে রাখবেন। বামপন্থীদের অবস্থাটা দেখুন, যে তারা এবারের নির্বাচনে, গতবারের নির্বাচনে তারা পীরজাদার হাত ধরে মহাশূন্যে পৌঁছে গেছিলেন। এবারও তারা একটি মাত্র সিটের জন্য শোনা যাচ্ছে মোহাম্মদ সেলিম গিয়ে মিট করছেন কার সঙ্গে? হুমায়ুন কবিরের সঙ্গে, যদি একটা সিট পাওয়া যায়। ভারত সরকার আর্মি দিয়ে, গোয়েন্দা দিয়ে, সবকিছু দিয়েও কিন্তু ভারতকে সুরক্ষিত করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত দেশের মানুষ দেশের পক্ষে না দাঁড়াবেন, দেশের মানুষ দেশের ভেতরে থাকা দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে না নামবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই দেশ সুরক্ষিত নয়। বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হলো এবং ক্ষমতায় এলো, ক্ষমতায় আসীন হলেন বলা চলে তারেক রহমান। কারণ বাংলাদেশের যা ইতিহাস, এবং সেই অনুযায়ী আমি আমার স্বল্প বুদ্ধিতে বললাম ক্ষমতায় আসীন হওয়া। এই যে তারেক রহমানের ক্ষমতায় আসা, কি কি সুবিধা, প্রোজ অ্যান্ড কনস, আপনি একটু যদি বিস্তারে বলতেন। বিশেষ কিছু সুবিধা বা অসুবিধার বিষয় নয়। তারেক রহমান ক্ষমতা এসেছেন, খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এক, যে তারেক রহমান ক্ষমতায় আসার পরে যে বাংলাদেশের অচল অবস্থা কি দূর হবে? 2, সেখানে হিন্দুদের ওপর নির্যাতন কি কমবে? 3, ভারতের যে সুরক্ষা, নিরাপত্তা, সেটা কি বজায় থাকবে? কারণ অতীতেও আজকে যাদের সঙ্গে লড়াই করে তারেক রহমানরা ক্ষমতায় এসছে, তাদের সঙ্গে জোট করে, অর্থাৎ জামাতের সঙ্গে জোট করে তারেক রহমানরা ক্ষমতা ভোগ করেছে যখন খালেদা জিয়া প্রাইম মিনিস্টার ছিলেন। এবং সেই সময় ভারত বিরোধিতার জায়গাটা কিন্তু চরমে পৌঁছেছিল, এবং শুধু তাই নয়, হিন্দু নির্যাতনের জায়গাটাও কিন্তু চরমে পৌঁছে গেছিল, যদিও সেটা সবকালেই চরমের মধ্যেই রয়েছে। ঠিক সেই সময় আমি মনে করে দিতে চাই, এই এই মানে তারেক জিয়াদের যে সংগঠন বিএনপি, এই বিএনপি জামাতের জোট সরকারের আমলেই কিন্তু চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, যে অস্ত্র বিচ্ছিন্নতাবাদী আলফার কাছে যাচ্ছিল। এবং লুৎফুজ্জামান বাবর, যে সেই সময়কার মন্ত্রী, বিএনপির মন্ত্রী, সে চোখ বন্ধ করেছিল। এবং সেই সময় আরো অনেকগুলো ঘটনা, যে বিভিন্ন জায়গায় চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বিভিন্ন উগ্রপন্থী বিচ্ছিন্নতাবাদী ভারত বিরোধী গোষ্ঠীর ট্রেনিং ক্যাম্প ছিল। সুতরাং ভারতের নিরাপত্তা কতটা থাকবে, সেটা কিন্তু প্রমাণ করতে হবে তারেক জিয়াকে। এবং আমি আরেকটা জিনিসে খুবই মানে অ্যালার্মিং, আপনারা খেয়াল করে দেখবেন, যে ভোটের সিনারিওটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে আপনার পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চল, মানে কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি হয়ে একদম উত্তরবঙ্গ, মানে উত্তরবঙ্গ হয়ে সুন্দরবন সন্নিহিত অঞ্চল, এই অঞ্চলের যে ভোট, এই ভোট টোটালটাই জামাতের কাছে চলে গেছে। অর্থাৎ জামাত এই অঞ্চলের শতভাগ নির্বাচিত হয়েছে। আর জামাতের সঙ্গে মৌলবাদী এই শক্তির সঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলোর সম্পর্ক বরাবরের। তার ফলে জঙ্গিপনা উৎসাহিত হবে। কিন্তু হোয়ারাস আবার দেখুন, উত্তর দিকের যে অংশটা, অর্থাৎ নর্থ ইস্টের দিকে যে বাংলাদেশের অংশ, সেই অংশে শুধুমাত্র আসামের ধুবড়ি ছাড়া আর কোনো পার্টি, ইভেন মায়ানমার বর্ডার পর্যন্ত কিন্তু জামাত জিততে পারেনি, সেখান থেকে কিন্তু বিএনপি ক্ষমতায় আসছে। ওইখানকার যে বর্ডার, এই দুটো বর্ডার 1947 সাল থেকে 70 বছর এই বর্ডার ছিল উন্মুক্ত। 1947 সালের পর থেকে এই বর্ডার, অর্থাৎ যার সঙ্গে বাংলাদেশের যে বর্ডার আমরা শেয়ার করি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়।
এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটাতে আমরা শেয়ার করি, এই 70% এই যে 70 বছর ধরে এই বর্ডার কিন্তু উন্মুক্ত ছিল। আপনি খেয়াল করে দেখুন, এই উন্মুক্ত থাকার ফলে এই অঞ্চলের ডেমোগ্রাফি বদলে গেছে, অনুপ্রবেশ এমন একটা জায়গায় চলে গেছে, এখানে কিন্তু বর্ডার সিল করা হয়নি। কিন্তু গত 10 বছর ধরে বিশেষ করে নর্থ ইস্টে বিজেপি এবং বিজেপি সমর্থিত সরকার আসার ফলে সেখানে কিন্তু বর্ডার সিল হয়ে গেছে, যার ফলে ওইসব চত্বরে জঙ্গি অ্যাক্টিভিটিসটা অনেকটাই কমে গেছে। কিন্তু তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের বর্ডার কিন্তু এখনো সুরক্ষিত নয়। আপনারা জানেন যে এর আগে বিএসএফ বলেছে কাঁটাতারে বেড়া লাগাতে যাচ্ছে না, অনেক জায়গা উন্মুক্ত, এবং যার ফলে কি হচ্ছে, এখন পশ্চিমবঙ্গ কেন্দ্রিক এই উগ্রপন্থী বা জঙ্গি গোষ্ঠী জিহাদি গোষ্ঠীর আনাগোনাটা বেড়ে গেছে। বর্ধমানের খাগড়াগড় দিয়ে আমরা তার প্রথম প্রমাণ পেয়েছিলাম যে এখানে জিহাদি গোষ্ঠীর বিষয়গুলো রয়েছে। এখন দেখুন, জামাত এই অঞ্চলগুলোতে ক্ষমতায় আসার মানে, এবং জামাতের কথাগুলো বিষয়গুলো আসা মানে জিহাদি গোষ্ঠীর বিষয়গুলো কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, এবং এক্ষেত্রে ভারতের নিরাপত্তার প্রশ্নে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ালো জামাতের এই সীমান্তবর্তী অঞ্চলের জেতার ক্ষেত্রে। এবং সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ একটা খুব অ্যালার্মিং জায়গায় দাঁড়িয়ে আছে। 2026-এর নির্বাচন, এই নির্বাচন আমরা জানি এই ওপেন বর্ডার দিয়ে এই মানুষগুলো এপার ওপার করে এসে ভোট দেয়, অর্থাৎ যে জঙ্গি জিহাদিরা তারা তাদের জঙ্গি জিহাদিদেরই খুঁজে নেয়, এবং সেটা সিপিএম আমল থেকেই হয়ে আসছে। সুতরাং এই জঙ্গি জিহাদিরা চেষ্টা করবে যে পশ্চিমবঙ্গের নির্বাচনটা যেন তাদের মতো করে হয়, তাদের মতো করে কোনো সরকার এখানে ক্ষমতায় আসে। এবং দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি ধর্মভিত্তিক দল হঠাৎ করে তৈরি হয়ে গেছে, এবং এই ধর্মভিত্তিক দলগুলো জামাতের উত্থানে তারা কিন্তু আরো বেশি নিজেদের মধ্যে পেনিট্রেট করবে, এবং তারা বেশি আরো শক্তিশালী হবে, এবং সবই কিন্তু বর্ডার কেন্দ্রিক। মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদিয়া, এইসব জেলাগুলোতে কিন্তু ধর্মভিত্তিক দলগুলো তাদের অবস্থান ঘোষণা করছে। সুতরাং এটা খুব অ্যালার্মিং, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গটা শ্যামাপ্রসাদ তৈরি করেছিলেন হিন্দুদের হোমল্যান্ড হিসাবে, যেখানে হিন্দুদের এখন অস্তিত্বের সংকট তৈরি হচ্ছে, জামাত জেতাতে এই অস্তিত্বের সংকট আরো বাড়বে, ওই কমবে না। সুতরাং 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের যারা হিন্দু তাদের একটা বিশাল ভাইটাল রোল প্লে করার জায়গা আছে, অর্থাৎ তারা এটাকে পশ্চিম বাংলাদেশ হতে দেবেন নাকি এটাকে শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ হিসাবে রাখবেন। সুতরাং এবারের ভোট এই জামাত জেতার পরে আরো বেশি অ্যালার্মিং হয়ে গেছে। সুতরাং অলরেডি পশ্চিমবঙ্গের বুকে যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন অত্যাচার বিভিন্ন বিষয়গুলো বেড়েছে, সে মুর্শিদাবাদে 2জন মানুষ খুন হওয়াকে কেন্দ্র পরের থেকে, এবং শুধু তাই নয়, আমরা দেখেছি কাকদ্বীপে স্বয়ং মা কালী প্রিজন ভ্যানে উঠে গেছে। অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটছে পরপর পরপর, তারপর যে এই জামাতের উত্থান, এবং এই উত্থানের সঙ্গে ইসলামিক দলগুলো মানে কট্টর মুসলিম ইসলামিক দলগুলো যেভাবে তারা তাদের রসদ পাবে, তাতে পশ্চিমবঙ্গে কিন্তু আগামী দিন খুব ভয়ঙ্কর হতে চলেছে। যদি পশ্চিমবঙ্গের মানুষ তাদের সঠিক সিদ্ধান্তকে না নিতে পারে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গকে টিকিয়ে রাখা কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যাবে। আমি এক্ষেত্রে আপনার কাছে একটা প্রশ্ন করবো রক্তিম দা। গতকাল থেকে একটি বিষয় খুব লক্ষণীয় হচ্ছে যে যারা এক্সট্রিম বামপন্থী, চূড়ান্ত বামপন্থার মানে একদম তাদের সোশ্যাল স্ট্যাটাস হচ্ছে তারা কমিউনিজমে বিশ্বাস করেন। তারা কিন্তু একটি বিষয় খুব সামনে আসে, তারা লিখছেন যে জামাত ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ সুরক্ষিত। এই ব্যাপারটা কমিউনিজমে বিশ্বাস না, তারা যেটা বিশ্বাস করে সেটা ইসলামিক সমাজতন্ত্রে বিশ্বাস করে। ইসলামিক সমাজতন্ত্র মিডিল ইস্টে তারা যেভাবে একের পর এক ঘটনা ঘটিয়েছে, আমি ইরানের উদাহরণ দিই। ইরানে আয়াতুল্লাহ খমিনিকে কারা এনেছে? বামপন্থীরা এনেছে, আনার পরে আয়াতুল্লাহ খমিনি চরম একটা মৌলবাদী সরকার ওখানে বসিয়ে দিয়েছে। আপনি ইরাকে দেখুন, বাদ পার্টি চলে যাওয়ার পরে সেখানে কি হয়েছে, পরপর এখানে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যে শক্তিগুলো সেগুলো বামপন্থীরা সবসময় তাদের হাত ধরে চলে। এখন জামাত ওখানে আসেনি তাই তারা খুব খুশি হয়েছে, কিন্তু ওইখানে যে তার 5ই আগস্ট যে শেখ হাসিনাকে তাড়ানোর যে প্ল্যানিং, যে মেটিকুলাস ডিজাইন তৈরি হয়েছিল, সেই যে ডিজাইনের মধ্যে বাংলাদেশের বামরা যথেষ্টভাবে ছিল, এবং তারা যুক্ত হয়ে করে যাদের মধ্যে কয়েকজন নেতা আবার জিতে হচ্ছে ওখানে। অর্থাৎ বাংলাদেশের বামরা এবং ফান্ডামেন্টালিস্টরা মিলিতভাবে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। সুতরাং তারা তো এটা বলবেই। আর আরেকটা কথা যেটা আমি বলছি, যে বামপন্থীদের অবস্থাটা দেখুন, যে তারা গতবারের নির্বাচনে তারা পীরজাদার হাত ধরে মহাশূন্যে পৌঁছে গেছিলেন। এবারও তারা একটি মাত্র সিটের জন্য শোনা যাচ্ছে মোহাম্মদ সেলিম গিয়ে মিট করছেন কার সঙ্গে? হুমায়ুন কবিরের সঙ্গে, যদি একটা সিট পাওয়া যায়। তিনি নাকি মিমের সঙ্গেও নাকি আলোচনা করছেন। এটা নতুন কিছু নয়, ভারতবর্ষের স্বাধীনতার পরে কেরালাতে আমরা দেখেছি ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগ,
যে মুসলিম লীগের জন্য দেশ ভাগ হয়েছিল, সেই মুসলিম লীগের সঙ্গে একসঙ্গে গভর্নমেন্ট করেছিল হচ্ছে বামপন্থীরা। সুতরাং তার ধারাবাহিকতা চলছে। এরা শুধু মানে মানবতার শত্রু না, কমিউনিস্টরা চিরকালই তারা হচ্ছে ভারতীয়ত্ব, ভারতের জাতীয়তাবাদ, ভারতের হাজার হাজার বছরের সংস্কৃতি তার বিরোধী। তারা এটা করেই থাকে, সুতরাং এটা নতুন কিছু নয়। তাই যারা উল্লসিত হচ্ছে। আমরা দেখেছিলাম রক্তিমদা হুমায়ুন আজাদের মতো কবি যারা পাকশার জমিন সাদ্দাদের মতো বই লিখেছেন, তারা কিন্তু একটা সময় এই যে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, তার আগেই কিন্তু মোহাম্মদ ইউনূস সম্বন্ধে বলেছিলেন যে মোহাম্মদ ইউনূস শুধু একজন ফেরিওয়ালা মাত্র, কারণ ওখানকার যে গ্রামীণ ব্যাংক ট্যাঙ্কের সাথে তিনি যুক্ত ছিলেন। এবারে আমি একটা কথা বলবো, এই যে তারেক রহমান ক্ষমতায় এলেন, কিরকম প্রজাতান্ত্রিক ভূমিকায় তাকে দেখা যাবে? আমি জানি না তিনি কি প্রজাতান্ত্রিক ভূমিকা নেবে, তবে ইউনূস এখন পালিয়ে যাওয়ার একটা সেফ প্যাসেজ চাইবেন, এবং সেটা উনি অলরেডি পেয়ে গেছেন। কারণ এবার যে লড়াইটা শুরু হবে সেটা হচ্ছে যে, দেখুন, এই নির্বাচনে ইউনূসের লোকজনরা চেয়েছিল প্রবলভাবে জামাতকে ক্ষমতায় আনতে, এবং ওখানে আরেকটা আফগানিস্তান কায়েম করার জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু সামহাও তাদের এই মিশন ফ্লপ করে গেছে। এই মিশনটা তারা করেছিল এটার থেকে প্রমাণিত যে, দেখুন, ওই নির্বাচনের আগে বাংলাদেশের বেশ কটি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সর্বত্র নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন। ইউনিভার্সিটির ইউনিয়ন নির্বাচনে দেখা গেছে জামাত সব জায়গায় জিতেছে, মানে একদম প্ল্যান করে। এবং শুধু তাই নয়, তারা যেটা করেছিল সেটা হচ্ছে যে, এই ইলেকশন মিশনারিকে কন্ট্রোল করার জন্য জামাতের লোকজনকে বসিয়ে দিয়েছিল। এবং এখানে অনেক জায়গায় দেখা গেছে যে, সেটা সোশ্যাল মিডিয়াতে এসছে, যে রাত্রিবেলায় ভোট কেন্দ্রে গিয়ে ঢুকে গিয়ে ভোটের ছাপ দেওয়া হয়েছে, এগুলো হয়েছে। এবং সেটা করে তারা ডিজাইনটা সাজিয়েছিল যে জামাতকে এখানে ক্ষমতায় আনবে। কিন্তু মানুষের ইচ্ছা, যতটুকু মানুষ ভোট দিয়েছে তারা ভোট দিয়ে জামাতকে ক্ষমতায় আনতে দেয়নি, বিএনপির সাপোর্টার। এটা খুব স্বাভাবিকভাবে, ধরুন যে পরিমাণ ভোট এখানে পড়েছে, তার বাইরে যে ভোটটা, সেই ভোটটার কিন্তু বেশিরভাগ অংশটা বিএনপির ভোট, কারণ আওয়ামী লীগ ভোট বয়কট করেছে। এবার আওয়ামী লীগ থাকলে জামাতের ভোট কতটুকু? জামাতের ভোট কিন্তু সেই তুলনায় আমরা সামগ্রিক বাংলাদেশে নয়, আপনি কিন্তু আপনি খালি সীমান্তবর্তী অঞ্চলগুলোকে আমি বাদ দিয়ে বলছি। এবং সেই ভোটের জায়গা থেকে জামাত এখানে হেরে গেছে। তাই জামাত কিন্তু হেরে যাওয়া মানে এই নয় যে জামাত কিন্তু ব্যাক করবে না। এই তারেক রহমান ক্ষমতায় আসার পরে জামাত কিন্তু আবার তাদের কদিন চুপ করে থাকার পরে তারা কিন্তু তাদের আবার ডানাপালা ঝাঁটানো শুরু করবে, এবং একটা অস্থির জায়গায় নিয়ে যাবে। এবং এই অস্থিরতাতে কাটাতে গেলে ভারত সরকারের একটা বড় ভূমিকা থাকবে। তার পাশাপাশি বাংলাদেশের অস্থিরতা কাটাতে গেলে, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষিত করতে গেলে পশ্চিমবঙ্গের হিন্দুদের সুরক্ষিত হতে হবে। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি সুরক্ষিত না হন, তারা যদি এখানে তাদের নিজেদের অধিকারকে বুঝে না নিতে পারেন, তাদের মনোমতো একটা সরকারকে পশ্চিমবঙ্গে আনতে না পারেন, তাহলে বাংলাদেশের হিন্দুও বাঁচবে না, বাংলাদেশের হিন্দুরাও সুরক্ষিত হবে না। বাংলাদেশ ওই যে গভর্নমেন্টই আসুক না কেন, বাংলাদেশ থেকে হিন্দু ক্রমাগত শূন্য হয়ে যাবে, এবং তারপর পশ্চিমবঙ্গ থেকেও হিন্দু একদম শূন্য হয়ে যাবে, এখানে কোনো হিন্দু থাকবে না। আমরা দেখলাম গতকালই অজিত ডোভাল তিনি মানে রীতিমতো বেশ ব্যস্ত ভূমিকায় তাকে দেখা গেল। এই যে বর্ডার স্টেট গুলোতে জামাতে ইসলামের এই যে জয়, এতে কি পরবর্তীতে অজিত ডোভালকে আরো কিছু মানে গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ হতে দেখা যাবে, বা মানে যে নিরাপত্তাটা সুনিশ্চিত করা যাবে কি? অবশ্যই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কারণ অজিত দোভালজি তিনি খুব একজন, মানে কি বলবো, খুব মানে ভালো কূটনীতিবিদ, এবং যিনি সমর বিশেষজ্ঞ। এবং আজকে ভারতবর্ষের যতটুকু আর্মি স্ট্রেংথ বলুন, মানে আর্মিতে ক্ষমতা বলুন, ক্ষমতায়ন বলুন, সব এবং দেশের নিরাপত্তার প্রশ্নে যতটুকু আমরা এগিয়েছি সারা বিশ্বে, সেটা অবশ্যই তার কৃতিত্ব অজিত দোভালের কাঁধে গিয়েই পড়ে। সেক্ষেত্রে অজিত দোভালের চিন্তা আরো বেড়ে গেল, এবং তাকে নতুন নতুন করে তিনি অবশ্যই এটা জানতেন, কারণ তারা এগুলো জানেন কোথায় কি পথ পরিষ্কার হচ্ছে না হচ্ছে। সুতরাং স্ট্র্যাটেজিকে ভারত সরকারের আরো বেশি তৈরি করতে হবে। বাংলাদেশের প্রশ্নে, সীমান্তবর্তী অঞ্চলের প্রশ্নে স্ট্র্যাটেজিকে আরো বাড়াতে হবে। তবে দেখুন, ভারত সরকার আর্মি দিয়ে, গোয়েন্দা দিয়ে, সবকিছু দিয়েও কিন্তু ভারতকে সুরক্ষিত করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত দেশের মানুষ দেশের পক্ষে না দাঁড়াবেন, দেশের মানুষ দেশের ভেতরে থাকা দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে না নামবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই দেশ সুরক্ষিত নয়। তাই পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে যে তারা আগামী দিনে এই গণতান্ত্রিক ভারতবর্ষে থাকবেন না একটা ওরকম দারুল ইসলামের মতো বা ওরকম একটা জেহাদি রাষ্ট্রের মধ্যে গিয়ে পড়বেন, সেটা তাদেরকে ঠিক করতে হবে। সুতরাং তারা যদি এখানে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের কথা বলতে চান, তাহলে তাদেরকে এই বিধানসভা নির্বাচন, এটা তাদের সামনে শেষ সুযোগ, তাদেরকে কিন্তু নিজেদের রাস্তা নিজেদেরকেই তৈরি করতে হবে। কেন হঠাৎ করে দিল্লি যেতে হলো রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে? কি ডাল মে কুচ কালা হ্যায় হতেই পারে।
কারণ আমরা দেখছি গত কয়েকদিন ধরে নেতৃস্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য প্রশাসনের বিভিন্ন ব্যক্তিদের মুখ ভার, অকারণে এই মুখ ভার কেন আমরা বুঝতে পারছি না। তারপর এসআইআর নিয়ে যত জোরে সোরে বলা টলা হচ্ছিল সেই সব কথাগুলো থেকেও তারা যেন কিছুটা শিফট করে আসছেন, কেন যেন সবকিছু মেনে নিচ্ছেন, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আহ যত বেশি নির্বাচন কমিশন করা হচ্ছে, যত বেশি সুপ্রিম কোর্টের ধাক্কা বাড়ছে, তত বেশি দেখছি প্রশাসন কেমন গুটিয়ে যাচ্ছে। আহ কেন গেছেন সেটা তো উনি বলতে পারেন, নিশ্চয়ই দু একদিনের মধ্যেই তার প্রভাবটা সামনে চলে আসবে। তবে যা কিছু হোক, তৃণমূল খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, এটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু আমি বলবো কমিশন যে কমপ্লায়েন্স রিপোর্ট চেয়েছে সেটা ঠিক কোন কোন বিষয়ে জবাব দিতে তাদেরকে বলা হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যেভাবে এখানে একটা মানুষের একজন বাবা কত 180টা না কত 135টা বাবা, মানে একজনের 135 জনের একটাই বাবা। তো এই যে বিষয়গুলো বেরিয়েছে, এই যে অদ্ভুত ব্যাপার। আমি তো উত্তরপ্রদেশেও হচ্ছে, এসআইআর না আরো কোথাও কোথাও হচ্ছে, তো তো সেখানে কোনোদিন শুনেছেন এসব ঘটনা যে একাধিক জামাই বাবা, জামাই শ্বশুর হয়ে যাচ্ছে, মানে শ্বশুর জামাই বাবা হয়ে যাচ্ছে, তারপরে এরকম এতগুলো মানে বাবা বেরিয়ে যাচ্ছে অদ্ভুত ভাবে। এ শুনুন, ওখানেও তো টাইটেল নিয়ে গন্ডগোল আছে, ওখানেও অনেক রকম গন্ডগোল থাকতে পারে, কিন্তু সেগুলো অনেক নীরবে অনেক সুন্দরভাবে বিষয়গুলোকে সলভ করা সম্ভব হচ্ছে। কারণ ওখানে রাজ্য সরকার নিজে চাইছে এসআইআরটা হোক, সরকারি কর্মচারী যারা তারাও চাইছে এসআইআরটা হোক, এবং ওখানকার সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং কংগ্রেস হোক, তারাও চাইছে এসআইআরটা হোক, তাই সুন্দরভাবে এসআইআর হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে একটা খুব অদ্ভুত ঘটনা, যে একের পর এক গন্ডগোল হচ্ছে, এবং নির্বাচন কমিশনকে সেটাকে ঠিক করার জন্য তাকে কিছুটা সময়ও বাড়াতে হলো। প্লাস শুধু তাই নয়, যদি এটা ঠিকঠাক ভাবে তারা করতেন তাহলে এই ঘটনাগুলো ঘটতো না, এবং নতুন নতুন কিছু আইন করে বিষয়টাকে ফ্রেশ করতে হচ্ছে নির্বাচন কমিশনের, যেটা কিন্তু অন্য রাজ্যের ক্ষেত্রে হচ্ছে না। অন্য রাজ্যের ক্ষেত্রে কোথায় মামলা হয়েছে সুপ্রিম কোর্টে আপনি বলুন তো, কোথায় হয়েছে? কিন্তু এখানে যেটা অদ্ভুত পরিস্থিতি, বিএলওদের একটা অংশ তারা শাসক দলের উপর নির্ভরশীল, তারা গিয়ে বিক্ষোভ করে নির্বাচন কমিশনে ঢুকে পড়ছেন। মানে এটা একটা অদ্ভুত একটা প্যান্টোমোনিয়াম চলছে, একটা যুদ্ধংদেহী ভাব, একটা স্বাভাবিক সরকারি প্রক্রিয়া কয়েক বছর পর পর হয়, এর আগেও পশ্চিম বাংলায় এটা হয়েছে, এটা নতুন নয়। সে সরকারি বিষয়টাকে একটা অদ্ভুত ভাবে সেটাকে একটা জটিলতার মধ্যে ফেলে দিয়ে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমি একটা কথা বলি আপনাদের, দেখুন, আপনি ব্যক্তিগতভাবে ভাবুন, যদি আপনার পাসপোর্টে কোনো গন্ডগোল থাকে, আপনাকে যদি ডাকা হয়, আপনি বারবার যাবেন না ঠিক করতে? অবশ্যই যাবেন। আপনার প্যান কার্ড যদি কোনো গন্ডগোল থাকে, নামে স্পেলিং বা বাবার নাম বা মায়ের নামে কোনো গন্ডগোল থাকে, সেটা ঠিক করতে আপনি বা যাবেন না? আপনি বারবার যাবেন। তাহলে সেগুলো যদি আপনি ঠিক করতে যেতে পারেন, তাহলে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আপনার এত প্রশ্ন কেন, আপনার এত অনীহা কেন? একটা ফ্রেশ ভোটার তালিকা, প্যান কার্ড কি বয়স্ক মানুষের নেই? পাসপোর্ট কি বয়স্ক মানুষের নেই? আপনি মোহাম্মদ সামির কথা দেখুন, মোহাম্মদ সামিকে যখন প্রশ্ন করা হয়েছিল, উনি বলেছিলেন আমি বারবার আসবো, এটা এটা তো আমার একটা কর্তব্য। মোহাম্মদ সামির মতো মানুষের কথা বলে যাচ্ছেন, আরো অনেকে বলেছেন। আমি তো লোক জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত তাকে আশ্চর্য কাণ্ড, আমি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত থাকা মানে কি আমার সমস্ত কিছু ঠিকঠাক থাকবে? ধরুন আমি যে কথা বলছি, আমি রক্তিম দাস, আমি তো সমস্ত কিছু আমার ঠিকঠাক থাকবে আমি কি করে দাবি করব? এটা কি হয় নাকি? আমি যখন গেলাম একটা প্রক্রিয়ার মধ্যে, দেখলাম কোথাও একটা কিছু ভুল আছে, আমি ঠিক করে নেবো, এটাই তো আমার সুনাগরিকের কর্তব্য। কিসের মানহানি? আমি আমার নামটা ঠিক করে নেবো, সেটা আমার মানহানির কি আছে এখানে? আশ্চর্য কথা তো। আমি না, আমি কাগজ দেখাবো না? আমি আমার যে কাগজ, এই ভারতবর্ষের নাগরিক, সেটা প্রমাণ করার জন্য আমি আমার নামটা ঠিক করবো না? নামের বানান বা কোথাও কিছু গন্ডগোল থাকলে ঠিক করবো না? এটাই তো সুনাগরিকের লক্ষণ। সুনাগরিকের লক্ষণ কি বিরোধিতা করা? যদি কমিশনের নির্দেশ পুরোপুরি মানা না হয় তাহলে কি ধরনের প্রশাসনিক বা আইনি পদক্ষেপ হতে পারে? দেখুন, আইনি প্রথম কথা তো এসআইআর যদি পিছিয়ে যায়, সঠিক এর ফলে এসআইআর পিছিয়ে যেতে পারে। আর এসআইআর পিছিয়ে গেলে সঠিক সময়ের মধ্যে এসআইআর না হলে নির্বাচনে পিছিয়ে যাবে, আর নির্বাচন পিছিয়ে গেলে সরকার তার যে থাকার ক্ষমতা সেটা হারিয়ে ফেলবে, যার ফলে সেটা রাষ্ট্রপতি শাসনের দিকে যাবে। এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া। রাজ্য সরকার চাইছে কিনা আমি বলতে পারবো না, তবে প্রক্রিয়া দেখুন, প্রক্রিয়া যে জায়গাটা দাঁড়াচ্ছে, রাজ্য সরকার চাইছে কিনা জানে, বিজেপি অন্তত চাইছে না, এটা বুঝতে পারছি আমরা। কারণ বিজেপি চায় যে সরকারকে রেখেই সরকারের সঙ্গে লড়াইটা করতে, তাহলে তারা অনেকদিন আগে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো অনেক রকম পরিস্থিতি ছিল, তারা কিন্তু জারি করেনি।
তারা মুখ্যমন্ত্রীকে মানে সহানুভূতির ভোটে আস্থা দিতে চায়নি, সেজন্য তারা করেছে। আর তৃণমূল দল চাইছে কিনা আমি কি করে বলবো, তবে তৃণমূল দল নিশ্চয়ই একটা এসকেপ করার রুটও খুঁজতে পারে এর থেকে, হয়তো সেই এসকেপ রুট তারা খুঁজছে। একদমই। রক্তিমদা, এই সফরের পর কি রাজ্য এবং কমিশনের সম্পর্ক স্বাভাবিক হবে নাকি আরো জটিলতা তৈরি হবে? কোন সফরের পরে? এই আমাদের সচিবের সফরের পরে? হ্যাঁ, আপনি কি এখনো পর্যন্ত দেখেছেন যে কোনো মানে আমাদের রাজ্য প্রশাসনের কোনো ব্যক্তিত্ব, তিনি নেতৃত্ব হন আর মুখ্যমন্ত্রিত্ব হন, যে কোনো কেন্দ্রীয় সরকার করে মিটিং করে আসার পরে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়? আজ পর্যন্ত দেখেছেন? আমরা সম্পর্ক স্বাভাবিক করার জন্য যাই, কিন্তু ফিরে আসার পরে সেটা অস্বাভাবিক হয়। আমরা বাইরে বেরিয়ে এসেই বিরোধিতা করি। এটাই আমাদের নেচার হয়ে গেছে। এবং সেক্ষেত্রে এটা আশা করার কিছু নেই। আসলে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র আর রাজ্যের একটা অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে পড়ে জাতাকলে বলি হয়ে গেছে গত ৭৫ বছর ধরে। যেই এখানে ক্ষমতা আসে সেই কেন্দ্রের বিরোধিতা করে। রক্তিমদা, আমার শেষ একটা প্রশ্ন আপনার কাছে। সুবোধ সরকার সাম্প্রতিককালেই সুবোধ সরকার একদম বাংলা ও বাঙালির কালচারের কথা পশ্চিমবাংলায় বা এই রাজ্যে যারা বলেন তাদের মধ্যে কিন্তু অন্যতম একটি নাম উঠেছে, সেটা হচ্ছে সুবোধ সরকারের নাম, যিনি নিজেকে কবি বলে পরিচয় দেন। আহ সুবোধ সরকার মানে একটি ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে আপনি কবিতা পড়েন না, কিন্তু কবিতা সম্পর্কে কুমন্তব্য করেন, কবিতা না পড়ে কবিতা সম্পর্কে মন্তব্য করা অপরাধ। তিনি বলছেন যে তিনি ৪৫ বছর ধরে কবিতা পড়ে আসছেন, কিন্তু যারা জীবনের ৪ ঘন্টাও কবিতা পড়লো না তারা অন্যের কবিতার সমালোচনা করছে। তিনি বলছেন তিনি কবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়েন এবং ভবিষ্যতেও পড়বেন। কি বলবেন? মানে আমি রান্না করি না। আমার মা আগুনের সামনে রান্না করেন। তা আমি কি আমাকে রান্না করে প্রমাণ করতে হবে যে আগুন থেকে গরম আগে? আগুনে হাত দিলে হাত পোড়ে? অদ্ভুত কথা তো। সুবোধদা খুব ভালো কবি। আমিও তার কবিতার অনেক ফ্যান। তার স্ত্রী প্রয়াত, তারও আমি কবিতা পড়তাম। সুভদ্রার কবিতা পড়তাম, কিন্তু ইদানিং কালে কবিতা আসলে মুশকিলটা কি বলুন তো, আমরা যারা পাঠক, কবি তারা মানে কবিতা পড়ি টড়ি একটু, কিন্তু এখন না আমরা জেনারেল পাঠক, তো আমাদের অত শিক্ষে দীক্ষে বুদ্ধিবৃত্তি নেই, আমরা না কবিতা ঠিক বুঝি না। উনি যে কবিতাকে কবিতা বলছেন সেটার মধ্যে উনি হয়তো অর্থ খুঁজে পান, কিন্তু আমার কাছে এর থেকে অনেক বেশি অর্থ সুকুমার রায়ের কবিতাতে। আমি একটা কবিতা বলি, হ্যাঁ, সুকুমার রায়ের সে অসাধারণ কবিতা, হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিৎপটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলায় কর্ণখালি। আমি যদি কবিতাটাকে এইভাবে ব্যাখ্যা করি যে হলদে সবুজ ওরাং ওটাং, মানে এখন অনেক মানে রাজনীতিবিদ তারা এরকম হলদে সবুজ ওরাং ওটাংয়ের মতো ঘুরে বেড়াচ্ছেন। দেখুন, এটা কিন্তু কেউ খারাপভাবে নেবেন না, যদি উনি এটা ভেবে থাকেন, এতদিন আগে ভেবেছেন। ইট পাটকেল চিৎপটাং, মানে তারা মাঝে মাঝে এসব করতে গিয়ে চিৎপটাং হয়ে যায় না। মুশকিল আসান উড়ে মালি, অর্থাৎ বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রতিশ্রুতি দেন যে আমি মুশকিল আসান সব ঠিক করে দেবো, হ্যাঁ, তাকে তিনি উড়েমালি বলে কল্পনা করেছেন। ধর্মতলায় কর্মখালি, কিন্তু এত কিছু করার পরও ধর্মতলায় শিক্ষিত বেকার যুবকরা কর্মের জন্য বসে থাকে। বলুন এবার, এবার বলুন, এই কবিতাটা কি, এই ছড়াটি কি মানে সে অর্থে মানুষের কথা নয়, জনমুখী নয়? আমি যদি এভাবে ব্যাখ্যা করি, আর এটা যদি জনমুখী হয়, তাহলে সুবোধদাও যে কবিতা পড়ে জনমুখী বলে মনে করেছেন তিনি মনে করতে পারেন, আমি যেমন মনে করছি যে এটা জনমুখী কবিতা। একদমই। রক্তিমদা, আমি বলবো পার্থ চট্টোপাধ্যায় একদম ২০২২ সাল থেকে খুবই চর্চিত নাম। সেই পার্থ চট্টোপাধ্যায়কে দেখলেই মানুষ প্রশ্ন তুলছে, খাট, 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 খাটের তলা থেকে টাকা। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এদিন একটা বিষয় সুনিশ্চিত করে দিয়েছেন রক্তিমদা। তিনি বলছেন যে খাটে তো তিনি ঘুমোনই না, এবং একটা লোক রীতিমতো চ্যালেঞ্জ করছেন যে কোনো একটা লোক এসে বলে দেখাক তাকে যে তিনি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন। না, না, উনি খাটে ঘুমান না কি খাটে ঘুমান না সেটা বড় কথা না। কারণ আমার বাড়িতে একটা খাট আছে, কিন্তু আমি খাটে ঘুমাই না, কিন্তু খাটের ভেতরে আমি টাকা রাখি। এখন উনি যদি সিন্দুকের বদলে খাটের মধ্যে টাকা রাখেন এবং সেখান থেকে কি টাকা উদ্ধার হয়, তাহলে তো লোকে বলবেই খাটে টাকা। কারণ উনি যতই বলুক যে আমি খাটে ঘুমাই না, তাতে কি যায় আসে, লোকে তো খাটের থেকে টাকা বের করতে দেখেছে। সেই জন্য মানুষ খাট খাট করছে। আর উনি এত কথা বলছেন কেন? ওনার তো এখন কথা বলা উচিত নয়। উনি অ্যাকচুয়ালি রাজনৈতিক সন্ন্যাস নাও, জানি না এর জন্য আবার কেউ মামলা করে দেবে কিনা আমার উপর। এখন তো কিছু বলাই খুব মুশকিল। আসলে উনি এত কিছু করেছেন, সবকিছু করেছেন। আগে উনি আহ, যে মামলায় ওনাকে নেওয়া হয়েছে, সেই মামলায় উনি আগে নির্দোষ সাব্যস্ত হন, তারপর উনি অনেক কথা বলুন। এখনো তো মামলার রায় হয়নি। মামলার কি রায় হয়েছে এই মামলায়? মামলার রায় হয়নি। মানুষ দেখেছে তার বান্ধবী না তার পরিচিত মানুষের বাড়ি থেকে অনেক টাকা পয়সা পাওয়া গেছে। সেগুলো তার টাকা বলা হয়েছে। তো সেটা অভিযোগ হয়েছে। এই অভিযোগটা তো তার টাকা নয়, তিনি খাটের তলায় টাকা রাখেন কি না রাখেন, এগুলো বলার সময় এখনো আসেনি।
আগে কোর্টের থেকে উনি এই দায়মুক্ত হন, তারপর উনি খাটটাট নিয়ে বলবেন।